হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ব লেসন 10 টেলস অফ চাইল্ডহুড, অর্থাৎ শৈশবের গল্প বা ছেলেবেলার গল্প বাই রোয়াল্ড ড্যাহেল। তো আমরা শুরু করার আগে প্রথমে রাইটার রোয়াল্ড ড্যাহেল সম্বন্ধে একটু জেনে নেব, পড়ে নেব, যেটা আমাদের টেক্সটের মধ্যে দেওয়া রয়েছে। আমরা শুরু করি। লেটস স্টার্ট। রোয়াল্ড ড্যাহেল 1916 to 1990 was a British novelist, short story writer, poet, ফাইটার পাইলট অ্যান্ড স্ক্রিন রাইটার। তো রোনাল্ড ড্যাহেলের জন্ম হচ্ছে 1916 সালে, মৃত্যু 1990 সালে। ইনি একজন ব্রিটিশ নোভেলিস্ট, মানে ব্রিটিশ যে গল্প লিখে। শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লিখতেন। পোয়েট, কবি ছিলেন। ফাইটার পাইলট, অর্থাৎ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন। এবং স্ক্রিন রাইটার সিনেমার জন্য গল্প লিখতেন। Dahel rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. The Dahel প্রথম দিকে কিন্তু খুব বেশি বিখ্যাত ছিল না, এবং এটা 1940 সালের দিকে তিনি বিখ্যাত হন। তিনি কী লিখে বিখ্যাত হন? শিশুদের জন্য এবং প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য গল্প লিখে বিখ্যাত হন, এবং তিনি পৃথিবীর একজন বেস্ট সেলিং অথার হন। বেস্ট সেলিং মানে হচ্ছে পৃথিবীতে যাদের বই সবচেয়ে বেশি বিক্রি হয়, এরকম একজন লেখক হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তার কিছু বিখ্যাত গ্রন্থের নাম এখানে রয়েছে, যেমন জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিস, চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন। তো এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত গল্প বা উপন্যাসের নাম। The present text is an excerpt from his autobiography Boy, Tales of Childhood. আমাদের যে বর্তমান গল্পটা টেলস অফ চাইল্ডহুড, এটা তারই আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, যেখানে লেখক তার নিজের গল্প নিজেই লিখে রেখেছেন, ওটাকে অটোবায়োগ্রাফি বলে। তো সেই অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড থেকে নেওয়া। তো আমরা এখন টেক্সট শুরু করব। তো আমরা বুঝতেই পারছি এটা একটা অটোবায়োগ্রাফি, লেখক নিজের কথাই নিজেই বলেছেন। তো আমরা তার বাবা, তার ফ্যামিলি সম্বন্ধে হয়তো একটা ইনফরমেশন পাবো। তো আমরা শুরু করি। মাই ফাদার হ্যারল্ড ড্যাহেল ওয়াজ এ নরওয়েজিয়ান who came from a small town near Oslo called সালসবর্গ। তার লেখক বলছেন তার বাবা হ্যারল্ড ড্যাহেল একজন ছিলেন নরওয়ের বাসিন্দা ছিলেন, নরওয়েজিয়ান অর্থাৎ নরওয়ের বাসিন্দা ছিলেন। ইনি কোথা থেকে এসেছেন? অসলো টাউন থেকে। অসলোর কাছে একটা ছোট্ট টাউন ছিল, সেই টাউনটার নাম হচ্ছে সালসবর্গ। সেই টাউন থেকে তিনি এসেছিলেন। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Salzburg and traded in just about everything from cheese to chicken wire. লেখক বলছেন যে তার বাবার বাবা অর্থাৎ তার গ্র্যান্ডফাদার, তিনি কিন্তু ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। প্রপাস মানে বেশ সম্পদশালী বা অবস্থা সচ্ছল ছিল, টাকা পয়সা ছিল, এরকম একজন ব্যবসায়ী ছিলেন, যার নিজস্ব একটা স্টোর ছিল বা দোকান ছিল। সেটা কোথায়? সালসবর্গে। মালপত্র রাখার যে স্টোর বা দোকান, সেটা কিন্তু ছিল। এবং তিনি প্রায় সব কিছুরই ব্যবসা করতেন। সেটা কী থেকে? ফ্রম চিজ টু চিকেন, অর্থাৎ দুগ্ধজাত জিনিস থেকে, দুধ থেকে তৈরি জিনিসপত্র থেকে শুরু করে মুরগির জন্য যে খাঁচা তৈরি করা যে তারগুলো লাগে, সেগুলো কিন্তু তিনি বিক্রি করতেন বা রাখতেন। My father had lost an arm when he was 14, but had become a successful shipbroker. যে আমার বাবা, তো লেখকের বাবা, একটা হাত হারিয়ে ফেলেন, একটা হাত নষ্ট হয়ে যায় যখন তার বয়স ছিল 14 বছর। বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সফল শিপ ব্রোকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তো শিপ ব্রোকার কী, সেটা আমরা পরের লাইনে দেখতে পারবো। মানে এমনি শিপ মানে জাহাজ, ব্রোকার মানে হচ্ছে মধ্যস্থতাকারী বা আমরা যে দালাল বলি, সেরকমই। তো
এখানে শিপ ব্রোকারের কাজ কী সেটা আমরা পরিষ্কারভাবে আরও জানতে পারবো। এ শিপ ব্রোকার ইজ এ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট। তো বলছে যে একজন শিপ ব্রোকার হচ্ছে সেই মানুষ যে হচ্ছে একজন জাহাজে সব কিছু সাপ্লাই করে, জিনিসপত্র দেয় যখন এটা পোর্টে চলে আসে, বন্দরে চলে আসে, অর্থাৎ যেখানে জাহাজগুলো দাঁড়ায় সমুদ্রের ধারে, ওটাকে বলে পোর্ট। যেমন আমরা ট্রেন যেখানে দাঁড়ায় সেটাকে স্টেশন বলি, তো তেমনি যেখানে জাহাজগুলো দাঁড়ায় সেটাকে বলে পোর্ট। আবার যেটাকে প্লেন দাঁড়ায় সেগুলোকে যেমন আমরা এয়ারপোর্ট বলি, সেরকমই। তো সে কী দেয় জাহাজের মধ্যে? ফুয়েল অ্যান্ড ফুড। ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, যেটা তখন তো জ্বালানি বলতে শুধু কয়লাই ছিল। এছাড়া ফুড খাবার, রোপস দড়ি, পেইন্ট মানে হচ্ছে রং, সোপ অ্যান্ড টাওয়েলস সাবান এবং টাওয়েলস গা মোছার যে টাওয়েল সেটা, হ্যামার্স অ্যান্ড নেইলস অর্থাৎ হাতুড়ি, পেরেক, থাউজেন্ডস অফ আদার, এরকম হাজার হাজার ছোটো ছোটো জিনিস সাপ্লাই দিত শিপ ব্রেকার, একজন শিপ ব্রেকার। এবং লেখকের বাবা ছিলেন একজন শিপ ব্রেকার। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ ইনরমাস শপকিপার ফর শিপস। একজন শিপ ব্রোকার হচ্ছে এক ধরনের ইনরমাস, মানে বেশ বড় রকমের। ইনরমাস মানে এখানে দেওয়া আছে, ইনরমাস মানে হচ্ছে বিগ, অর্থাৎ বেশ বড় মাপের একজন শিপ কিপার, মানে যে জাহাজের সঙ্গে যুক্ত, জাহাজের দেখাশোনার একটা দায়িত্ব আছে, সে বড় ধরনের দায়িত্ব বলা যেতে পারে একটা শিপ ব্রোকার। বা শিপ ব্রোকার জাহাজের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিরাট দায়িত্ব সামলায়। And by far the most important item he supplies to them is the fuel on which the ship's engine ran. In those days only coal. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে একজন শিপ ব্রোকার জাহাজের মধ্যে ফুয়েল সাপ্লাই দেয়। ফুয়েল বলতে জ্বালানি, যেটা দিয়ে জাহাজটা চলবে, অর্থাৎ তখনকার দিনে ইন দোজ ডেজ অনলি কোল, তখনকার দিনে শুধুমাত্র কয়লাই তাহলে সাপ্লাই করতো। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। তিনি এরকম একটা শিপ ব্রোকিং ফার্ম তৈরি করেছিলেন, সেই জায়গাটার নাম হচ্ছে কার্ডিফ, সাউথ ওয়েলসের কার্ডিফে তিনি একটা শিপ ব্রোকিং ফার্ম তৈরি করেছিলেন, মানে যেখান থেকে বিভিন্ন জিনিসপত্র জাহাজে সাপ্লাই দেওয়া যাবে। মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাকডালিন হেসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। অর্থাৎ আমার বাবার সঙ্গে আমার মায়ের প্রথম দেখা 1911 সালের সামারে, গ্রীষ্মে প্রথম দেখা, এবং তারা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেন। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radir, about 8 miles north to Cardiff. 1918 সাল, যখন আমার বয়স 2 বছর, আমরা একটা ইম্পোজিং কান্ট্রিতে চলে যাই, একটা কী বলবো, ইমপ্রেসিং টু লুক অ্যাট, মানে একটা মজার অদ্ভুত ধরনের একটা, বা মানে অ্যাট্রাকটিভ, মানে খুব দেখতে মজার এরকম একটা জায়গায় চলে যাই। কান্ট্রি ম্যানশন, একটা কান্ট্রি মানে এখানে ভিলেজ বলে, আমরা এরকম একটা গ্রামের একটা অদ্ভুত একটা জায়গায় চলে যাই, যেটা দেখতে খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ, এরকম একটা জায়গা ছিল। সেই জায়গাটা কোথায় ছিল? বিসাইড দ্য ভিলেজ অফ রাডির, যে রাডির ভিলেজের পাশে। এবং সেই রাডির জায়গাটা অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ, কার্ডিফ থেকে প্রায় 8 মাইল উত্তরে যে রাডির গ্রামটা আছে, তার পাশে একটা ম্যানশন মানে হচ্ছে বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ে তারা থাকতে চলে যান। অর্থাৎ তার বাবা স্থান পরিবর্তন করেন থাকার জন্য। আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস উইথ টারেটস অন ইটস রুফস অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট। যে লেখকের মনে আছে যে বাড়িটা ছিল বিরাট বাড়ি, তার মধ্যে টারেটস ছিল। টারেটস মানে হচ্ছে ছোটো ছোটো ঘর, এই যে নিচে লেখা আছে স্মল টাওয়ার্স অন টপ অফ বিল্ডিংস, মানে ছোটো ছোটো ঘর বা টাওয়ার আছে সেই বিল্ডিংয়ের উপরে।
ছাদের উপরে, সেই বিল্ডিংটার ছাদের উপরে। এবং রয়েছে ম্যাজেস্টিক লন্স। ম্যাজেস্টিক মানে হচ্ছে বেশ আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ। লন্স মানে হচ্ছে ঘাস জমি রয়েছে, এবং টেরাসেস অল অ্যারাউন্ড ইট, এবং চারপাশে বেশ অনেক ফাঁকা জায়গা রয়েছে। টেরাসেস মানে অ্যাকচুয়ালি যেগুলোকে আমরা ব্যালকনি বলি, ওইরকম ধরনের, মানে বিল্ডিং যে আছে উপরে ছাদ, তার আশেপাশে প্রচুর ফাঁকা জায়গা, এমনকি বাগানও রয়েছে, যেগুলো খুব দেখতে সুন্দর। এরকম একটা বাড়িতে লেখকের বাবা 1918 সালে মুভ করেন, যখন লেখকের বয়স ছিল শুধুমাত্র 2 ইয়ার্স। There were many acres of farm and woodland, a number of cottages for the staff. তো সেই জায়গাটা কীরকম ছিল? সেখানে প্রচুর একর কৃষি জমি ছিল, ফার্মল্যান্ড ছিল। উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি ছিল বা ফরেস্ট ছিল, এবং এ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, এবং সেই বাড়িতে কাজ করার জন্য যে লোক থাকতো তাদেরও থাকার জন্য ছোটো ছোটো কুটির ঘর ছিল। ভেরি সুন দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস, এবং খুব অল্প সময়ের মধ্যে মিডোজ মানে হচ্ছে সেই ঘাস জমিগুলো, মিডোজ ফিল্ডগুলো, গ্রিন ফিল্ডগুলো বা ঘাস জমিগুলো, ফুল অফ মিল্কিং কাউস মানে যে গরুগুলো দুধ দেয় সেই গরুতে ভর্তি হয়ে যেত। অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস, এবং স্টাইজ মানে হচ্ছে যে শুকর রাখার জায়গা, সেগুলোতে শুকরে ভর্তি থাকতো। অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং মুরগি রাখার জায়গাগুলোয় মুরগিতে ভর্তি থাকতো। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস ফর পুলিং দ্য প্লাউস অ্যান্ড দ্য হে ওয়াগনস, সেখানে আরও কিছু ঘোড়াও ছিল যেগুলো হচ্ছে লাঙল টানতো, এবং হে ওয়াগনস মানে শুকনো খড় টানার যে গাড়ি, সেগুলোর কাজে লাগতো। দেয়ার ওয়াজ এ প্লাউম্যান অ্যান্ড এ কাউম্যান, সেখানে আরও কি ছিল? প্লাউম্যান অর্থাৎ যে চাষ করবে, প্লাউম্যান চাষ করার লোক ছিল। কাউম্যান যে গরু দেখাশোনা করবে, সেরকম লোক ছিল। অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স, আরও ছিল মালি, কয়েকজোড়া মালি ছিল। গার্ডেনার্স মানে মালি, যে হচ্ছে বাগান দেখাশোনা করবে। অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস, এবং আরও অন্যান্য যে কাজ আছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা চাকর ছিল। তো লেখক এখানে একটু 5 মিনিট এটা এই পর্যন্ত থাকবে। তো আমরা গল্পের মধ্যে কি দেখতে পাচ্ছি? লেখক তার নিজের ছোটোবেলার কথা, তার বাবার কথা, তার ঠাকুরদার কথা, তার গ্র্যান্ড প্যারেন্টসের কথা কিন্তু এখানে বর্ণনা করছেন। আমরা প্রথমেই বলছি এটা একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ লেখক যেখানে নিজের কথা নিজেই লেখেন। আর যেটা আমরা বায়োগ্রাফি বলি, বায়োগ্রাফি হচ্ছে একজনের কথা অন্য একজনে লিখে। তো এখানে আমরা একটু, এটা টেক্সটটা আমাদের শেষ হয়ে গেল। তো এখানে আমাদের টেক্সট থেকে রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে। তো এটা আমি পড়ে নিচ্ছি, তোমরা এগুলো করে আমাকে দেখাও। হি মেটস সোফি ম্যাগডালিন হেজেলবার্গ ইন 1911, অর্থাৎ সোফি ম্যাগডালিনের সঙ্গে 1911 সালে দেখা হলো। দে অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স মুভ টু রাডির ইন 1911, তাদের সমস্ত পরিবারের সদস্য মিলে 1918 সালে র্যাডিরে চলে গেলেন বা শিফট করলেন। হ্যারোল্ড ডাহেল বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার অ্যান্ড সেট আপ এ ফার্ম অ্যাট কার্ডিফ। হ্যারোল্ড ডাহেল একজন সফল শিপ ব্রোকার হন এবং একটা ফার্ম কার্ডিফে তৈরি করেন। দে ম্যারিড সুন আফটার, তারা কিছুদিনের মধ্যেই বিয়ে করেন। হ্যারোল্ড ডাহেল লস্ট হিজ আর্ম হোয়েন হি ওয়াজ 14, হ্যারোল্ড ডাহেল তার একটা হাত হারিয়ে ফেলেন যখন তার বয়স ছিল 14। দ্য রাইটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ এ প্রসপারাস মার্চেন্ট, লেখকের গ্র্যান্ডফাদার একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তো এগুলো অর্ডারে আমরা টেক্সটের মধ্যে যদি দেখি তাহলে আমরা পেয়ে যাব। তো এটা খুব বেশি কঠিন নয়, তোমরা টেক্সটের মধ্যে লাইনগুলো দেখো কোথায় কী আছে, আর এটাকে আমাকে সলভ করে পাঠাও। এখানে রয়েছে শূন্যস্থান পূরণ। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স, ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আমাদের টেক্সট থেকে এখানে নিতে হবে তথ্য। দ্য ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ, অর্থাৎ লেখকের গ্র্যান্ডফাদার কী ছিলেন সেটা লিখতে হবে। আমি কি জানি একজন সাকসেসফুল শিপ ব্রোকার ছিলেন। হ্যারোল্ড ডাহেল অর্থাৎ লেখকের বাবা হ্যাড লস্ট হিজ আর্মস, হাত হারিয়ে ফেলেন যখন তার বয়স ছিল 14। তো এটা টেক্সট থেকে নিতে হবে।
এ শিপ ব্রোকার ইজ এ পার্সন, এই শিপ ব্রোকার একটা শিপ ব্রোকার কি, তার কাজ, এটা টেক্সটের মধ্যে লাইনটা দেওয়া আছে, ওটা হুবহু তুলে দিলেই হয়ে যাবে। এ শিপ ব্রোকার ইজ এ পার্সন হু ডিলস উইথ অল সর্টস অফ থিংস, ওই যে লাইনটা রয়েছে সেটা লিখতে হবে। ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডিট, অর্থাৎ ওই যে গ্রামের যে ম্যানশন বা বড় বিল্ডিংটা যেখানে লেখক এবং তার বাবা মা শিফট করেছিলেন, সেখানে কী কী ছিল সেই জায়গাগুলো লিখতে হবে। টেরাসেস, লন্স, তার মিল্কিং কাউস, ফার্মস, এই বিভিন্ন ধরনের যে জিনিসগুলো রয়েছে ডেসক্রিপশন করা দেওয়া রয়েছে, বর্ণনা করা আছে, সেগুলো লিখতে হবে। অ্যাক্টিভিটি 3, ডু ইউ থিঙ্ক দ্য ন্যাটার ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন? তোমার কি মনে হয় যে এই যে খুব সুন্দর অ্যাট্রাকটিভ যে গ্রামের বড় বাড়িটাতে লেখক থাকতেন, সেটা লেখককে খুশি করেছিল? এটা শুধু ভাবার বিষয়, তো এটাতে বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, কারণ আমাদের পার্সোনালি মনে হচ্ছে যে লেখক নিশ্চয়ই খুশি হবেন, কারণ এত বড় বাড়ি, এত বড় বাগান, এত লোকজন, খামার বাড়ি আর ঘোড়া, কত কিছু রয়েছে, থাকার কথা। যাই হোক, এটা হচ্ছে আমাদের জাস্ট বোঝার জন্য বা ভাবার জন্য দিয়েছে কোশ্চেনটা। তো তোমরা হচ্ছে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 এর অ্যান্সারগুলো করে আমাকে পাঠাও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।